প্রতিম রাষ্ট্র চীন সফর করেছেন বাংলাদেশের 22 সদস্যের তরুণ প্রতিনিধি দল। এই সফরে ছিলেন ছাত্র, শিক্ষক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা। সফরে তারা কাছ থেকে দেখেছেন চীনের উন্নয়ন, প্রযুক্তি, অগ্রগতি এবং একটি দেশের বদলে যাওয়ার বাস্তব চিত্র। এই প্রতিনিধি দলে ছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুদ্দিন আল খবির। তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকেই শুনবো চীন সফরের অভিজ্ঞতা। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনি তো সম্প্রতি চীন থেকে ঘুরে আসলেন, কি দেখেছেন আসলে? চীন অনেক বড় একটা দেশ এবং প্রতিনিয়ত সেখানে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি বলেন, প্রযুক্তি বলেন, সবকিছু দিক থেকে, এবং যোগাযোগ বলেন। সেই আপনার চোখে চীনকে কেমন দেখলেন? ধন্যবাদ। চীন সফরের আমাদের যে অভিজ্ঞতা সেটা খুব ভালো ছিল। বিশেষ করে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের যে কাজের গতি, পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তারা পরিবেশ এবং মানুষ, তাদের কথাও তারা বিবেচনা রেখে সব ধরনের উন্নয়ন তারা করেছে। তাছাড়া তাদের যে নগরায়ন, সুপরিকল্পিত নগরায়ন এবং এরই সাথে সাথে সবুজের সমারোহ, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমার কাজের অনেকটা বিষয় পরিবেশ এবং পরিবেশ অর্থনীতি এবং জলবায়ু নিয়ে, তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা স্থায়ী তাদের উন্নয়ন হয়েছে। তো এটা একটা ভালো লাগার দিক ছিল আমার কাছে আর কি, এই সফরের অন্যতম বিষয়। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সম্পর্কের 50 বছরের বেশি সময় আপনি জানেন, এবং সেই সম্পর্কটা আসলে ঢাকায় আমরা নানাভাবে উদযাপিত হতে দেখেছি, এবং চীন দূতাবাস থেকে সেটি হয়েছে। আপনি যে সম্প্রতি চীন সফরে থেকে ঘুরে এসেছেন, বাস্তব চোখে আপনাকে কি মনে হয়েছে এবং দুই দেশের সম্পর্ককে আপনি সেটাকে কিভাবে দেখেন, দুই দেশের সম্পর্কের জন্য আসলে? ধন্যবাদ। আসলে এখন বর্তমানে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাছাড়া চীন বহুদিন যাবৎ বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে তারা খুবই ওতপ্রোতভাবে কাজ করছে। সামনের দিনগুলোতে আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেগুলো যদি আমরা ধরে রাখতে চাই, অবশ্যই আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের যে 50 বছর পূর্তি উপলক্ষে এবং তার পরবর্তী সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের উন্নয়নের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছে। চীনের সবচেয়ে বেশি কোন বিষয়গুলো আপনার নজর কেড়েছে? আপনি তো প্রায় 9 দিন ছিলেন সেখানে। সেখানে আপনি খুনমিং ঘুরেছেন, সাংহাই ঘুরেছেন, বেইজিং ঘুরেছেন। আপনার কাছে 3টা মেগা শহর যদি বলেন আপনি ঘুরেছেন, সেখানে আপনার কাছে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে এবং সেই বিষয়গুলো আসলে বাংলাদেশে কিভাবে প্রয়োগ করা যায় বা বাংলাদেশে বাস্তবে অর্থে কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, চীন একটি আসলে অনেক বড় একটি দেশ, সেই অর্থে তাদের অর্থনীতিটা অনেক বড়, এবং আমরা যদি দেখি যে এখন বিশ্বের তারা 3য়তম শক্তিশালী অর্থনীতির একটি দেশ। এছাড়া আমি যে 3টি শহর ঘুরেছি, কুনমিং, তারপর আমরা সাংহাই, এছাড়া বেইজিং। কুনমিং শহরটি যে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা তাদের যে নগরায়ন, সেটার সাথে সাথে তারা তাদের যে ঐতিহ্যগত দিক, সেটাও তারা ধরে রেখেছে। এটা একটা খুব সুন্দর বিষয় আমার কাছে মনে হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় আমরা উন্নয়নের সাথে সাথে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, বা আমাদের নগরায়নটা খুব পরিকল্পিতভাবে হয় না, কিন্তু সেক্ষেত্রে তারা খুব ভালো করেছে এবং সেই জিনিসটা তারা ধরে রেখেছে। তাছাড়া সাংহাইয়ের উন্নয়নের কথা যদি বলতে চাই, সাংহাই একটা গ্লোবাল মেট্রোপলিটন, এখানে খুবই উন্নত একটি শহর, কিন্তু এই উন্নয়ন শহরের সাথে সাথে তারা তাদের পরিবেশ, অর্থনীতি সবকিছুকে তারা কিন্তু সমানভাবে সমান তালে রেখেছে, এবং সবুজায়নটাকে তারা গুরুত্ব দিয়েছে, যেটা আমাদের দেশে মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটাতে আরো উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। বেইজিং এর ঐতিহ্যগত দিক বলেন বা আমরা যদি বেইজিং এর ইতিহাসগত দিক থেকে দেখি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, এবং বর্তমান আমাদের চীনের এটা একটি রাজধানী, এবং সেখানে তাদের পলিটিক্যাল হার্ট বলা যায় আর কি। তো সেই শহরটিতেও আমরা দেখেছি খুবই পরিকল্পিত গুছানো একটা নগরায়ন হয়েছে। তো যে বিষয়টাতে আমাদের আসলে বাংলাদেশ এবং চীনের মধ্যকার আমরা কাজ করতে পারি, সেটা হলো সুপরিকল্পিত নগরায়ন। নগরটাকে বাসযোগ্য এবং মানুষের উপযোগী করে তুলতে হলে যে ধরনের বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত, সেই ক্ষেত্রে দুই দেশের মধ্যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে আমাদের সহযোগিতা এবং দুই দেশের মধ্যে কাজ করার মতো সুযোগ আছে বলে আমি মনে করি। চীনের সাথে যদি বাংলাদেশের সড়ক যোগাযোগের ব্যাপারটা দেখি, যেমন সাংহাই থেকে বেইজিং এর
যে বুলেট ট্রেনের একটা যোগাযোগ ব্যবস্থা আছে, বাংলাদেশে এখনো পর্যন্ত সেই বুলেট ট্রেন হয়নি, কাজ করার একটা আলোচনার পর্যায়ে আছে। আপনি কি মনে করেন যে সেটা ঢাকা থেকে চিটাগাং অথবা কক্সবাজার অথবা উত্তরবঙ্গে যদি নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে? কারণ আপনি নিজের চোখে হয়তো বা দেখেছেন যে কত কম সময়ের মধ্যে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়। এতে যেমন সময় সেফ হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা বড় একটা কারণ আছে এই জায়গায়। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয়টা হলো যে আসলে তাদের যে অর্থনৈতিক শহরগুলো, সেগুলোর সাথে তাদের যে কানেক্টিভিটি বা তাদের সাথে যে একটা সংযোগ, এটা কিন্তু যে কোনো অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি চট্টগ্রাম আমাদের একটি অর্থনৈতিক শহর এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক কানেক্টিভিটির জন্য। তো এখন বর্তমানে আমাদের যে কানেক্টিভিটি রয়েছে বা সেটাকে যদি আরো জোরদার করতে চাই এবং সহজলভ্য করতে চাই মানুষের জন্য, সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের সময়কে সাশ্রয় করবে। সময় এবং আমাদের অর্থ দুইটাই আমাদের সাশ্রয় হবে এবং এরই সাথে সাথে আমাদের একটি শহর থেকে আরেকটি শহরের যে কানেক্টিভিটি বা একটা শহরের সাথে আরেকটা শহরের সংযোগ, সেটাকে আরো দৃঢ় করবে বলে আমি মনে করি। তাছাড়া আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গ বা আমাদের দেশের উত্তরাঞ্চল যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও যদি আমরা এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের নগর কেন্দ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে হয়তো আমরা বিকেন্দ্রীকরণের দিকে আমাদের যেটা আমাদের আসলে লক্ষ্য হওয়া উচিত এবং সেটা হয়তো আমাদের সরকারের উন্নয়ন পরিকল্পনায় রয়েছে, সেই জিনিসটাকে আরো বিকেন্দ্রীকরণটাকে আরো ত্বরান্বিত করবে। এবং মানুষ তারা যারা নগরে থাকে না বা শহরের বাইরে যারা থাকে অন্যান্য জেলা শহরগুলোতে, তারাও হয়তো বা সমান ধরনের অর্থনৈতিক সুযোগ পাবে বলে মনে করি। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন যোগ করি। চীনের অর্থনৈতিক বিশ্বে এখন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই সব নানা প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু চীনের অর্থনীতি কিন্তু বেশ চোখে পড়ার মতো এবং এগিয়ে যাচ্ছে চীন। সেই ক্ষেত্রে বাংলাদেশ চীনের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা? বেশি যে জিনিসটা আসলে আমরা দেখছি আর কি, চীন তাদের উৎপাদনমুখী একটা অর্থনীতি, তারা উৎপাদনমুখী এবং উৎপাদনটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো এক্ষেত্রে বাংলাদেশে আমরা যদি দেখতে চাই, বাংলাদেশে আমরা উৎপাদনমুখী, আমাদের একটি শিল্প রয়েছে। আমরা যদি আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর বলি বা টেক্সটাইল, এর পরবর্তীতে হয়তো আমাদের ফুটওয়্যার বা লেদার সেক্টর আছে, তো সেগুলো থেকে আমরা এক্সপোর্ট আর্নিং করি। বাট এর পাশাপাশি আমাদের যে উৎপাদনমুখী যে শিল্পগুলো আছে, সেগুলোকে ডাইভার্সিফাইড করতে পারে। চীনের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা তাদের শিক্ষা পাশাপাশি তাদের যে প্রযুক্তি, সেটাকে খুবই ভালোভাবে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের উৎপাদনমুখী, তাদের উৎপাদনশীলতাকে আরো ত্বরান্বিত এবং বৃদ্ধি করেছে। তা আমাদের শিল্পে এই প্রযুক্তির ব্যবহারটাকে আমি মনে করি যে আরো ভালোভাবে বাড়ানো উচিত এবং এই প্রযুক্তিটাকে যাতে আমরা ধারণ করতে পারি, সেজন্য আমাদের গবেষণা পাশাপাশি আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের ছাত্রছাত্রীরা যাতে সেখানে গিয়ে শিখে আসতে পারে বা দুই দেশের যে সমস্ত গবেষক রয়েছে তাদের মধ্যেকার অর্থে আমরা কোলাবোরেশন এবং তাদের মধ্যেকার আমরা সহযোগিতা বৃদ্ধি করতে পারি। আর আমাদের পাশাপাশি বিভিন্ন ধরনের বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও চীন তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা তাদের গতি ধরে রেখেছে, এর অন্যতম কারণ হলো তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের উৎপাদনশীলতাকে সমন্বয় করেছে এবং সেটাকে ধরে রেখেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতাকে ধরে রাখতে পারে এবং সেই ক্ষেত্রে দুই দেশের কাজ করার মতো অনেক সুযোগ রয়েছে বলে মনে করি। ধন্যবাদ ফখরুদ্দিন আল কবির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।